2 থেকে হলো, তাই তো? আচ্ছা, 2 এরটা কি ছিল দেখো, বলেছে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো, তাই তো? আচ্ছা, তাহলে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে তুমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেবে, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজের নাম দেওয়া হলো হচ্ছে এ বি সি, ঠিক আছে? এটা হলো এডি, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে বিসি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভূমি, ঠিক আছে? আর এডি হচ্ছে উচ্চতা মানে হাইট, ভূমি ইংরেজি হচ্ছে বেস। আচ্ছা, বলেছে ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে কে ছোট এদের মধ্যে? উচ্চতা ছোট, তাই তো? তাহলে উচ্চতাকে বি ধরলাম, ভূমিকে ধরলাম তাহলে 2b প্লাস 18, তাই তো? এই যে দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি বলেছে, দ্বিগুণ অপেক্ষা বি এর দ্বিগুণ হচ্ছে 2b আর তার সঙ্গে 18 মিটার বেশি, ঠিক আছে? বুঝতে পারলে? এবারে ক্ষেত্রফল কত দিয়েছে? 360 বর্গমিটার, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল দিয়েছে 360 বর্গমিটার, ঠিক আছে? মিটার স্কয়ার। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ইকুয়াল টু তোমার ক্ষেত্রফল। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? তাহলে কত হবে? হাফ ইনটু ভূমি কত আছে? ভূমি হচ্ছে 2b প্লাস 18 আর উচ্চতা কত আছে? b ইকুয়াল টু কত? 360, ঠিক আছে? তাই তো? তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দাও, b ইনটু 2b প্লাস 18 করলে তো ইকুয়াল টু কত হবে? এই 2টা বাই ছিল তো, এখন ডান দিকে 360 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এই জায়গাটা কত হবে বলো? 2b স্কয়ার প্লাস 18b, এখানে কত আছে? 720, তাই তো? এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 720 ইকুয়াল টু 0, তাই তো? এখান থেকে আবার 2 কমন দেবে কারণ সব জোড় সংখ্যা আছে, তাই তো? 2 কমন গেলে হচ্ছে b স্কয়ার প্লাস 9b মাইনাস 360 ইকুয়াল টু 0। তাহলে কত হলো? b স্কয়ার প্লাস 9b মাইনাস 360 ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে তোমাকে 360 কে ভাঙতে হবে, বলো 360 কে কি করে ভাঙবে? কি দিয়ে করবে? 5 দিয়ে ভাগ করলে কত হয়? 72, তাই তো? 3 দিয়ে ভাগ করলে কত হয়? 24 এসেছে? 15 24 এসছে তো? কি হবে? 24 মাইনাস 15 কত? 9 তো হয়, এই যে 24 মাইনাস 15 মানে হচ্ছে 9, ঠিক আছে? তাহলে b স্কয়ার প্লাস 24 মাইনাস 15 b ব্র্যাকেটে মাইনাস 360 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে কত হলো? b স্কয়ার প্লাস 24b মাইনাস 15b মাইনাস 360 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখানে কি থাকবে? b প্লাস 24 মাইনাস b প্লাস 24 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এটা কত হচ্ছে? b প্লাস 24, 15 কমন যাবে তখন থেকে, বোঝা গেল? আর b মাইনাস 15 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে তোমার যদি b প্লাস 24 ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে? তাহলে b ইকুয়াল টু হচ্ছে মাইনাস 24, তাই তো? লেস দেন 0, ক্ষেত্র পরিমাপ ঋণাত্মক হয় না, তাই তো? আর এটা পাবে b মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 15, ঠিক আছে? তাহলে b এর মান 15 পেলে, ঠিক আছে? তাহলে উচ্চতা হচ্ছে b ইকুয়াল টু 15, উচ্চতা হচ্ছে 15 মিটার। আর যদি ভূমি বার করতে বলে
প্লাস 18, তাহলে কত হচ্ছে 30 প্লাস 18 মানে 48 মিটার। ঠিক আছে, বুঝতে পারলেন? তাই তো, ঢুকলো কথা? দেখো, একটি অখণ্ড সংখ্যার 5 গুণ, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তবে সংখ্যাটি নির্ণয় করি। ঠিক আছে, সবার আগে সংখ্যাটাকে তুমি a ধরলে, ঠিক আছে, দিয়ে a গ্রেটার দ্যান 0 হলো, তাই তো? ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে, ঠিক আছে, তাহলে অখণ্ড সংখ্যার 5 গুণ, ঠিক আছে, তারপর হচ্ছে 5 গুণ কত হচ্ছে 5a। আচ্ছা, 5a কি হলো? তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাই তো? বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গ কত a স্কয়ার, তাই তো? তার বলেছে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, ঠিক আছে, দ্বিগুণ, তাহলে বর্গের দ্বিগুণ হচ্ছে 2a স্কয়ার, তার থেকে 3 কম বলেছে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? বর্গের দ্বিগুণ হচ্ছে 2a স্কয়ার, তার থেকে 3 কম, ঢুকলো কথা? এবার এটাকে ওদিকে সরিয়ে নাও, এরকম করে লেখো 2a স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 5a, করা যায় তো? দিয়ে কি হবে? 2a স্কয়ার, 5aটাকে ওদিকে নিয়ে যাও, মাইনাস 5a মাইনাস 3 ইকুয়াল টু 0, প্লাস 5a মাইনাস 5a হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি হবে? 2a স্কয়ার কত হবে এটা বলো? 6 থেকে 5 করতে হবে তো, কি করবে? 6 মাইনাস 1, ঠিক আছে, তাই করো। 6 মাইনাস 1 মাইনাস a ইকুয়াল টু 0, ঠিক আছে, মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এটা কত হলো? 2a স্কয়ার বলো মাইনাস 6a প্লাস a মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এখান থেকে কি কমন যাবে বলো? বলো কি কমন যাবে? 2a স্কয়ার আর 6a আছে, বলো কি যাবে কমন? 6 না, 2a কমন যাবে, 2a, দেখো 2a কমন গেলে a পড়ে থাকবে, তাই তো? a স্কয়ার থেকে a কমন চলে গেলে a পড়ে থাকে, তাই তো? কারণ a স্কয়ারকে a দিয়ে ডিভাইড করলে a হয়, মাইনাস 3 প্লাস 1 কমন নিয়ে a মাইনাস 3, ঠিক আছে, কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, বারবার মনে রাখবে এই জায়গাটা, ক্যালকুলেশনের পর ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। a মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখানে কত হলো? যে 2a প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে, তাহলে 2a ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 1 আর a ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 1/2, যেটা হতে পারে না, কারণ লেস দ্যান 0, এখানে a এর যে ভ্যালু আসবে সেটা যেন 0 থেকে বেশি হয়, তাই কোনো ঋণাত্মক মান নেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে a মাইনাস 3 ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে তোমার বের হলো হচ্ছে a ইকুয়াল টু 3, এবার মিলিয়ে নাও, a ইকুয়াল টু 3, 5a মানে 15, ঠিক আছে, a ইকুয়াল টু 3 মানে হচ্ছে 2 ইনটু 9 মাইনাস 3 তো হচ্ছে, এই যে 18 মাইনাস 3 তো 15 হয়, এই যে 9 করতে গেল, a স্কয়ার মানে 9, মিললো তো? যে কোন একটা সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, বোঝা গেল জিনিসটা? এটা ভালো করে দেখবে এখানে যে কি কমন যাচ্ছে, কমন না মানে হচ্ছে গসাগু করা, সোজা কথা। যে তোমাকে আছে হচ্ছে, তোমার আছে হচ্ছে 2a স্কয়ার, ঠিক আছে, আর তোমার আছে হচ্ছে 6a, এখান থেকে কি কমন যায়? এখান থেকে 2a কমন যায়, কারণ দুটো সংখ্যা থেকে 2 চলে গেল কমন, আর a স্কয়ার আর a থেকে a কমন চলে গেল, দিয়ে a স্কয়ার কে a দিয়ে ভাগ করলে a পড়ে থাকে, আর এদিকে মাইনাস যা সাইন থাকবে মাইনাসটা দিয়ে 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3, কারণ a কেটে গেল, এটা বুঝতে হবে, ঠিক আছে। দেখো বলেছে দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার, তাহলে একটা a একটা b, ঠিক আছে, এর মাঝে 200 কিলোমিটার আছে, বইটা দেখছো তো?
হ্যাঁ, দুটো স্থানের দূরত্ব 200 কিলোমিটার। ঠিক আছে, বলেছে এক স্থান হতে অবস্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। ঠিক আছে, তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার বেশি, তাই তো? আচ্ছা, তাহলে এখানে মোটর গাড়ি লিখবো, মোটর গাড়ি। ঠিক আছে, গতিবেগ কি ধরলাম, a কিলোমিটার, গতিবেগ মানে a কিলোমিটার পার ঘন্টা হয়, a কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? জিপ গাড়ির গতিবেগ বেশি না কম বলেছে? বলেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে a প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবারে তাহলে কার কতক্ষণ সময় লাগছে, তাই তো? এবারে এখানে মোটর গাড়ি লিখবে, এখানে মোটর গাড়ি। এবার দুজনই তো এই ডিসটেন্সটা কভার করছে, হ্যাঁ? তাহলে মোটর গাড়ি কি a কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, মানে 1 আওয়ার, তাই তো? হ্যাঁ, 1 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? ইউনিটারি মেথড 1/a ঘন্টা, তাই তো? কত কিলোমিটার যেতে হবে? 200। হ্যাঁ, 200 কিলোমিটার যেতে হবে। বোঝা গেল? যে 200 কিলোমিটার যেতে হবে, মোটর গাড়িটা এখানে আছে, এখানে যেতে হবে, 200 কিলোমিটার যেতে হবে। ওর দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, যেটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, মানে দুজনকে 200 কিলোমিটারই যেতে হবে। ঠিক আছে, তাহলে 200 কিলোমিটার যাচ্ছে, কত হচ্ছে? 200/a ঘন্টা। ঠিক আছে, 200/a ঘন্টা লাগছে। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে জিপ গাড়ি কি করলো? a প্লাস 5 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাই তো? 1 আওয়ারে, তাহলে 1 কিলোমিটার যেতে লাগবে 1/a প্লাস 5 ঘন্টা, তাই তো? আচ্ছা, 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 200/a প্লাস 5 ঘন্টা, তাই তো? আচ্ছা, এবারে বলেছে যে জিপ গাড়িতে সময় কম লাগে, ঠিক আছে, মোটর গাড়িতে সময় বেশি লাগবে। আচ্ছা, এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড়? 200/, এটা বড় কেন জানো তো? কারণ যত হর বড় হয়ে যাবে ভগ্নাংশ ছোট হয়ে যাবে। তো 10কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 5 উত্তর হয়, আর যদি হর বাড়িয়ে 5 দিয়ে ভাগ করো তাহলে 2 উত্তর হয়। তাহলে ভর যত বাড়াবে লব 1 থাকলে ভগ্নাংশের মান কমে যাবে। তার মানে এটা বড় তো, ব্যাস বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিতে হবে, কারণ এগুলো কোনো নেগেটিভ হবে না। ঠিক আছে, তাহলে কে কার সময়, মানে তাহলে মোটর গাড়ির সময় বেশি লাগছে তো, ব্যাস, তাই তো? বা জিপ গাড়ির সময় কম লাগছে, তাহলে মোটর গাড়ির সময় বেশি লাগছে তো, ব্যাস। এবার তাহলে কি হবে? 200/a মাইনাস 200/a প্লাস 5 ইকুয়াল টু 2, তাই তো? আচ্ছা, 2 ঘন্টায় বলেছে, হ্যাঁ 2 ঘন্টা। সবার আগে এই ব্যাপারটা, এই কনসেপ্টটা এখানে বুঝতে হবে যে কে বড়। a ইন্টু a প্লাস 5 হচ্ছে লসাগু, তাই তো? বলো এবারে ভালো করে বলো, a ইন্টু a প্লাস 1 কে যদি a দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে? a থাকবে, a দিয়ে তো ভাগ করে দিলাম, যেটা দিয়ে ভাগ করে দিলাম সেটা থাকবে, a প্লাস 5 থাকবে। দেখো 200 ইন্টু a প্লাস 5, এই যে a ইন্টু, দেখো এই যে a ইন্টু a প্লাস 5 দেখতে পাচ্ছ তো? তাই এটাকে এটা দিয়ে ডিভাইড করে দিচ্ছ তো, মানে এটা কেটে যাচ্ছে তো, তাহলে তো শুধু এই জায়গাটা পড়ে থাকে, সেটা দিয়ে তো 200 কে গুণ হবে। আবার যদি a ইন্টু a প্লাস 5 তাকে যদি a প্লাস 5 দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে বলো? ভালো করে বলো, বলো দেখি। এ দেখো a ইন্টু a প্লাস 5 তাকে আমি a প্লাস 5 দিয়ে ভাগ করলাম, বলো a থাকবে। বোঝা গেল? a প্লাস 5টা কেটে যাচ্ছে, দেখো a থাকছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? মাইনাস 200a ইকুয়াল টু হচ্ছে 2। আচ্ছা, এবার দেখো, এবারে 200a প্লাস 200 ইন্টু 5 কত হয়? 1000 মাইনাস 200a ইকুয়াল টু 2 ইন্টু কত হচ্ছে? a স্কয়ার প্লাস 5a, তো 2টা তো আগেই ছিল। যাব বাবা, 2 ঘন্টা সময় কম নিল তো, ইকুয়েশন হবে কি করে 2 ছাড়া? যতটা সময় কম নেবে সেটাই তো লিখতে হবে, কারণ এগুলো তো সব ঘন্টা 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 ঘন্টা। 2 ঘন্টা সময় কম নিচ্ছে, ওই জন্য সব ঘন্টায়
মানে এই দূরত্ব যেতে কার কত সময় লাগছে, মানে ঘন্টায় প্রকাশ করতে হয়, সময় একক হচ্ছে ঘন্টা। এবার এই ঘন্টা মাইনাস এই ঘন্টা ইকুয়াল টু 2, আর 2টা এখানে ছিল, এবার এটা নিচে ছিল, 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তো এটা গুণ করলে কি হয় a স্কয়ার প্লাস 5 এ হয়, তো তার সঙ্গে 2 এর গুণ হয়ে যাবে। আচ্ছা এবার এখানটা দেখো 200 এ 200 এ কেটে গেল, তো প্লাস 200 এ মাইনাস 200 এ কেটে গেল, তাহলে 1000 ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস 5a। ঠিক আছে, এই দেখো তাহলে এটা কত 500 হচ্ছে, তাই তো? তাহলে কি হলো a স্কয়ার প্লাস 5a ইকুয়াল টু 500, তাই তো? আচ্ছা a স্কয়ার প্লাস 5a মাইনাস 500 ইকুয়াল টু 0, এই যে মাইনাস 5a। ঠিক আছে, a স্কয়ার প্লাস 5a মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার 500 থেকে 5 করতে হবে, তো বলো 500 কে কি করে 5 করবে? এই যে 500 থেকে 5 বানাও, 5 দিয়ে ভাগ করলে 100, 5 দিয়ে ভাগ করলে 20 এসে গেল। দেখো কি আসছে এখানে 25 আর 20 আসছে, দেখো উপরে বোঝা গেল। এখানটা কিন্তু তোমাদের ভাবতে হবে পরীক্ষার খাতায়, যখন না কোনো একটা জিনিস পারবে না বা আটকে যাচ্ছে না, তখন ওই দিকেই কনসেন্ট্রেট করে ভাবো যে কি করে করা যায়, তখন অঙ্কটা নিয়ে ভাবতে হবে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, ওই অঙ্কটা যদি না হয় কত নম্বর কাটা যাবে, রেজাল্ট কম হবে, নম্বর কম হবে, রেজাল্ট খারাপ হবে, বাড়িতে বকবে, এই কি ভাববে ও কি ভাববে, ওইসব ভাবে। মানে যে জিনিসগুলো হচ্ছে আনকন্ট্রোলেবল, মানে যেটা তোমার নিয়ন্ত্রণাধীন নাই, তাই তো? তাই ওইসব ব্যাপার না ভেবে না, যখনই কোনো একটা ম্যাথমেটিক্স আটকে যাবে, এই ম্যাথস সম্পর্কে ভাববে যে ম্যাথসটা কি। অলওয়েজ ফোকাস অন ম্যাথমেটিক্স, নট দ্য আউটকাম, যে কি হবে না হলে। ঠিক আছে, বরং ভাবো যে যদি এটা করতে পারি দেন দ্যাট উড বি গ্রেট। তখন মাথায় একটা কনসেন্ট্রেশন লেভেলটাকে বাড়াও, ইনক্রিজ ইওর কনসেন্ট্রেশন লেভেল এন্ড অলওয়েজ ফোকাস অন দ্য ম্যাথমেটিক্স, যে কিভাবে এটা করা যেতে পারে। তাহলে এটা কত হলো a স্কয়ার, এদিকে প্লাস 25 মাইনাস 20। ঠিক আছে, এই যে 25 মাইনাস 20 হচ্ছে 25 মাইনাস 20 হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কত হলো a স্কয়ার প্লাস 25a মাইনাস 20a মাইনাস 500 ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে এখানে কি হলো a কমন নাও, তাহলে a প্লাস 25, তাই তো? এই দেখো a স্কয়ার আর 25 এদের মধ্যে শুধু এই তো কমন, তাহলে a স্কয়ার থেকে একটা কমন নিলে একটাই পড়ে থাকলো, 25a থেকে a কমন নিলে 25 পড়ে থাকলো। আবার 20a আর 500 এখান থেকে 20 কমন নাও, শুধু সংখ্যা কমন নেবো কারণ এখানে কোনো a নেই। তাহলে 20a থেকে 20 কমন নিলে a পড়ে থাকে, মাইনাস কে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস, 500 কে 20 দিয়ে ভাগ করলে 25। টোটালটা ভালো করে বলে দিলাম, এগুলো ভিডিওতে দেখতে হবে, না বুঝতে পারলে দুবার 5বার দেখবে হয়ে যাবে। a মাইনাস 20 আর a প্লাস 25। ঠিক আছে, আচ্ছা এদের মধ্যে তাহলে একটা মান কি হচ্ছে তোমার, একটা মান হচ্ছে তোমার, দেখো এদিকে দেখো a প্লাস 25 ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে a ইকুয়াল টু মাইনাস 25 লেস দেন 0 ক্যান নট বি পসিবল। নেগেটিভ টাইম কোনোদিন নেগেটিভ হয় না, তাই তো? বোঝা গেল? বাট গতিবেগ কোনোদিন ঋণাত্মক হয় না, হ্যাঁ গতিবেগ ঋণাত্মক হয় না। আর এখানে তাহলে কি আছে a মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু কত হয়ে গেল 20। ঠিক আছে, a ইকুয়াল টু 20 হলো। ঠিক আছে, তাহলে কত হলো গতিবেগ, তাহলে মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এই যে মোটর গাড়ি, মোটর হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা, 20 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে গতিবেগ। আর জিপের গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা, তাই তো? হ্যাঁ, কারণ জিপের গতিবেগ তো 5 কিলোমিটার বেশি। বোঝা গেল? বুঝতে পারলে কনসেপ্টটা? দ্বিঘাত সমীকরণ মাথায় ঢুকছে তো? এগুলো না অনেক ইজি দ্বিঘাত সমীকরণ, এরপরে পেছনের কথা আছে বড় বড়, ওগুলো না ভালো করে ম্যাথসটা পড়তে হবে। আচ্ছা
পরেরটা পড়ো। 5 এরটা কি আছে বলো, কি লেখা আছে? অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রতি। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্র হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল বলেছে। এবার দেখো এখানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, মানে দুটো ধরতে পারবে না, দুটো ধরেও করা যায়। এ আর বি, আমরা দৈর্ঘ্য আর প্রস্থ এ আর বি কিন্তু নিতে পারি, তাহলে সেখানে দুটো চল হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের কি করতে হবে, এক চল করতে হবে, একটাই চল নিতে হবে। হ্যাঁ, এই চ্যাপ্টারের নাম কি? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দুটো নেওয়া খুব ইজি, দুটো নিলে দৈর্ঘ্য এ ধরে নিলাম, দুটো নিলে দ্বিচলটা দেখাচ্ছি। দেখো আগে দ্বিচলটা দেখিয়ে নি, তাহলে বুঝতে পারবে। দেখো দ্বিচল, ঠিক আছে। প্রস্থ এ, দৈর্ঘ্য এ ধরলাম, প্রস্থ বি ধরলাম, এ গ্রেটার দ্যান বি, তাই তো? এটা লেন্থ, তাই তো? তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তো মানে a ইনটু বি মানে কত? 2000 দিয়েছে তো, 40 ইনটু 50, আর এদিকে 40 50 90, 90 দুগুণ 180, 40 আর 50, ঠিক আছে। এটা চোখে দেখিয়ে বলা যায়, তাই হচ্ছে 40 আর 50 কে গুণ করে 2000 হয়, আর এটা হচ্ছে পরিসীমা আছে 40 50 90, 90 দুগুণে 180, ঠিক আছে। এবার তুমি যদি এটা এরকম মুখোমুখি বলতে চাও, এটা কিন্তু কোনো ম্যাজিক না, আমি কিন্তু কোনো ম্যাজিক করলাম না, ঠিক আছে। এখন যদি জিজ্ঞেস করে যে কি করে করলাম, প্রথম কথা পরিসীমা 180 বলেছে, হাফ পরিসীমা মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তা দুটো যোগ করে 90 হচ্ছে, গুণ করে 2000, 40 আর 50 ছাড়া কি আর হবে, তাই না? আর কোনো কম্বিনেশন নেই, ঠিক আছে। এবার দেখো, এবার এবি হচ্ছে 2000, ঠিক আছে। আর পরিসীমা কত বলেছে? 2 ইনটু এ প্লাস বি, তো তা 2 ইনটু এ প্লাস বি মানে হচ্ছে 180, এটা বলে দিয়েছে তো, হ্যাঁ তাই তো। আচ্ছা, তাহলে 2 ইনটু এ প্লাস বি যদি 180 হয়, তাহলে এ প্লাস বি কত? 180 ভাগ করলে 2 মানে 90, তাই তো? এ প্লাস বি 90। এবার দেখো তাহলে এ ইকুয়াল টু কত হবে? 90 মাইনাস বি, তো এবার এইটা তুলে ওই সমীকরণে বসিয়ে দাও, ঠিক আছে। এই a ইনটু বি মানে হচ্ছে 2000, এর ভ্যালু কত বার করলাম? 90 মাইনাস বি। সমীকরণগুলো করেছো তো, যে সাবস্টিটিউশন, ঠিক আছে। কি প্রক্রিয়া বলে জানো? পরিবর্তক প্রসেস, ঠিক আছে। অপনয়ন পরিবর্তন আছে না, ঠিক আছে। সাবস্টিটিউশন প্রতিস্থাপন বোঝায়, যাই হোক সাবস্টিটিউশন অ্যাকচুয়ালি আমরা বলি। এই দেখো, যেটা নামে কিছু যায় আসে না, ওই করতে পারলেই হবে, ঠিক আছে। এসব হচ্ছে অ্যাপ্লিকেশনটা জানলেই হয়ে যাবে, নাম জানা খুব ঝামেলা, ঠিক আছে। এটা ইনটু বি, তাই তো। এর জায়গায় বুঝতে পারলে 90 মাইনাস বি লিখে দিলাম, বার করে নিলাম, ঠিক আছে। 90 থেকে বি মাইনাস করে ইকুয়াল টু 2000, ঠিক আছে। তাহলে এটা কত হলো? বি দিয়ে, তাহলে বি ইনটু 90 মাইনাস বি মাইনাস 2000 ইকুয়াল টু 0, সব একদিকে নিয়ে এলাম যেরকম আগে করছিলাম। তাহলে 90 বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 2000 ইকুয়াল টু 0। এবারে মাইনাস বি স্কোয়ারটাকে আগে দিয়ে দাও, মাইনাস বি স্কোয়ার প্লাস 90 বি, এটার সাইন পজিটিভই ছিল, মাইনাস 2000 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি হবে? মাইনাসটা কমন নিয়ে নাও, বি স্কোয়ার মাইনাস 90 বি, মাইনাস কমন নিলে ভেতরের সাইন চেঞ্জ হয়ে যাবে। এ দেখো, প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস, ঠিক আছে। কমন নেওয়া মানে চিহ্নেরও ভাগ হয়, আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে মাইনাস প্লাস মাইনাসের ভাগগুলো, তাই তো? মনে আছে তো? তাহলে এখানে তোমার কি থাকলো? বি স্কোয়ার মাইনাস 90 বি প্লাস 2000 ইকুয়াল টু 0। বলো 2000 কে কি করে ভাঙবে? 90 তে কি করে ভাঙবে? এই একটু আগে বললাম 2000 কে 90 তে কি করে ভাঙবে? 40 আর 50, এই দেখো, হলো তো? এইভাবে করতে হবে। আর না হলে যদি এখন একবারই মনে না থাকে, 10 দিয়ে ভাঙবে 200, আবার 10 দিয়ে ভাঙবে হচ্ছে 20, ঠিক আছে। হ্যাঁ, 200 ইন্টু 100 দিয়ে 4 দিয়ে ভাঙবে 5, এ দেখো একটা 4 নিয়ে নিলে, একটা এদিকে নিয়ে নিলে, ঠিক আছে। বোঝা গেল? এরকম ভাবে হবে, বোঝা গেল? 4 10 40, 5 10 50, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? বি স্কোয়ার মাইনাস 50 প্লাস 40 ব্র্যাকেটে বি প্লাস 2000 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 50 বি মাইনাস 40 বি প্লাস 2000 ইকুয়াল টু 0।
বি দিয়ে বি মাইনাস 50, আবার এখান থেকে মাইনাস 40 কমন, বি মাইনাস 50, তাই তো, ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কত থাকলো, বি মাইনাস 40 ইন্টু বি মাইনাস 50 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে বি মাইনাস 40 ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে, বি ইকুয়াল টু হলো হচ্ছে 40, ঠিক আছে, আর বি মাইনাস 50 ইকুয়াল টু যদি 0 হয়, বি ইকুয়াল টু হচ্ছে 50। এবার তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য বা প্রস্থ, ঠিক আছে। এবার যদি বি ইকুয়াল টু 50, দেখো বি ইকুয়াল টু যদি 40 হয়, এবার দেখো যদি বি ইকুয়াল টু 40 হয়, ঠিক আছে, তাহলে 90 থেকে 40 মাইনাস গিয়ে এ ইকুয়াল টু 50 হবে, ঠিক আছে। আবার যদি বি ইকুয়াল টু 50 হয়, তাহলে এ ইকুয়াল টু কত হবে, 90 থেকে পরে 50 বাদ যাবে, এ ইকুয়াল টু 40 হয়। তার মানে দৈর্ঘ্য বা প্রস্থ 40 বা 50, কোনো অসুবিধা নাই। এটা 40 হতে পারে, 50 হতে পারে, এটা 40 হতে পারে, 50 হতে পারে, তোমার ক্ষেত্রফল আর পরিসীমা একই থাকবে, ঠিক আছে, বোঝা গেল। এবার এটা হচ্ছে দ্বিচল। এবার এইভাবে যে করা যাবে না সেটা না, এবার একটা স্টুডেন্টকে এইভাবে কেটে দেবে না, কিন্তু আমাদের এই একটা চলই করে দেখাতে হবে। তাহলে সেই একটা চলটা করবো কি বল, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই প্রসেসটা বুঝতে পারছো তো, এটা করে দেওয়া ইজি, ঠিক আছে। এটা তুমি সহ সমীকরণ বানিয়েছো, তাই তো, মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন বানিয়েছো, দুখানা ইকুয়েশন বানানো হয়েছিল না, সাইমালটেনিয়াস ইকুয়েশন, ক্লাস 9 এর অঙ্ক হলে এটা করে দেওয়া যেত, ঠিক আছে। তো এই প্রসেসটা মানে একচল বিশিষ্ট বলেছে। এবার এখন এটাকে নিয়ে এখানে একটা জটিল উপায় করতে হয়। জটিল উপায় কিছু না, তোমরা একটা জিনিস জানো, ঠিক আছে। এবার দেখো জিনিসটা কিভাবে করা হবে। কিভাবে জিনিসটা করা হবে দেখিয়ে দিচ্ছি। এখানে তো এ আর বি ধরেই করা আছে খাতায়। হয়তো আমি ভিতরে করেছি, করা যাবেও হবে, আমি আগেই বললাম, কিন্তু অ্যাকচুয়ালটা দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। আচ্ছা দৈর্ঘ্যটা কে ধরেছো, প্রস্থ কি ধরবে জানো তো, তুমি আগে বলো। ক্ষেত্রফল মানে এরিয়া, তো এরিয়া মানে লেন্থ ইনটু বৃত্ত, তাই তো। আচ্ছা তাহলে যদি লেন্থটাকে তো এ ধরে নিয়েছো, ঠিক আছে, তাহলে এখানে দৈর্ঘ্যকে তুমি এ ধরেছো, তাই তো। তাহলে প্রস্থ কত হবে জানো, প্রস্থ হবে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, এই ফর্মুলায় ফেলা যায়। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ হয়, তো তাহলে কত হবে 2000 বাই এ। এবার দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল, তাই তো, কারণ তুমি যদি দৈর্ঘ্য ইনটু প্রস্থ করো, এ ইনটু 2000 বাই এ করো, তোমার এ কেটে গিয়ে 2000ই থাকবে, মিলে গেল। তাহলে এই ফর্মুলাটা ফেলা যাবে তো, হ্যাঁ ফেলা যাবে তো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার বুঝতে পারলে ব্যাপারটা, দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, তাই তো। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ হয়, তো আর প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য হয়, ঠিক আছে। আচ্ছা এবার বলো, এবার এখান থেকে পরিসীমার সমীকরণটা গঠন করো। 2 ইনটু দৈর্ঘ্য কত ধরেছি, দৈর্ঘ্য এ প্লাস প্রস্থ কত 2000 বাই এ, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু পরিসীমা মানে 180, এই এরকম করে করতে হবে, ঠিক আছে। দিয়ে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত হবে 180 বাই 2 মানে 90 হয়ে যাবে, তাই তো। এই দুইটা ভাগ হয়ে গেল তো, এ মানে a বাই 1, এবারে লসাগু করতে হবে। তাহলে 1 আর এর লসাগু এ, তো বলো এর মধ্যে 1 কতবার যায়, এ কে 1 দিয়ে ভাগ করলে কত হয় বলো। এ কে 1 দিয়ে ভাগ করা মানে কি, যে হ্যাঁ এ হয় তো, ব্যাস, তাহলে এর সঙ্গে এ গুণ হবে, তো এ স্কয়ার। আবার এ কে এ দিয়ে ভাগ করলে কত হবে বলো, এ কে এ দিয়ে ভাগ, এ কে এ দিয়ে ভাগ করলে 2s করে হবে, গুণ করে দিচ্ছ। এ কে এ দিয়ে ভাগ করা মানে কি বলো, 5 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 কে বলো, 5 কে 5 দিয়ে ভাগ করা, বলো ঠান্ডা হতে বলো, 5 বাই 5 মানে কত 1, তো তাহলে এ কে এ দিয়ে ভাগ করলে দেখো কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হবে। এগুলো গুলিয়ে ফেলো না, এটা কোনো চমকে যাওয়ার মতো বিষয় না, এটা ঠান্ডা মাথার বিষয়। এ কে দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে এটা 2000, ঠিক আছে, ইকুয়াল টু 90। তাহলে এখানে কি হলো, a স্কয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90a, ঠিক আছে। তাহলে কি হলো, a স্কয়ার মাইনাস 90a প্লাস 2000 ইকুয়াল টু 0। এবারে বুঝতে পারছো এসে গেছে একই জিনিস।
একটু আগে করলাম, এটা দেখানোর দরকার নেই, বোঝা গেল তো? হ্যাঁ, জিনিসটা বুঝতে পারলে যে a মাইনাস এই যে এবার এটা 90 কে ভাঙবে 50 আর 40 দিয়ে, একটু আগে তো দেখালাম, ঠিক আছে? ওটাই যেদিকেই করো ফাইনালি এটাই আসবে, কারণ এখান থেকে একমাত্র তুমি অ্যানসারটা বের করতে পারবে। এবার এক চল বিশিষ্ট বলে আমরা এভাবে ধরলাম, এইভাবে করলে কিন্তু কেটে দেবে না, ঠিক আছে? কারণ এটা তুমি সহজ সমীকরণ গঠন করে দেখো, অধিকাংশ স্টুডেন্টই না তোমাকে যদি বলে ইজি মেথডটা, অ্যাজ এ টিচার আই উড অলওয়েজ অ্যাডভাইস টু গো উইথ দ্য টু ভেরিয়েবল, কারণ তুমি এ আর বি ধরে নিলে তাড়াতাড়ি করে দুটো ইকুয়েশন পেয়ে গেলে তোমার হয়ে গেল, ঠিক আছে? আর তাছাড়া সবচেয়ে বড় কথা, তুমি তো সহজ সমীকরণের ব্যবহার করা শিখেছো, যে পরিবর্ত পদ্ধতিতে কি করে করবে, এর পরিবর্তে বি এইটা বসিয়ে পাই, তাই তো? এটাই তো পরিবর্ত পদ্ধতি করেছো, অপনয়ন পদ্ধতি করেছো, বজ্র গুণন পদ্ধতি করেছো, ঠিক আছে? তাহলে লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করেছো, এবার এটা কোয়াড্রেটিক হয়েছে, ডাজন্ট ম্যাটার, দুটো ভেরিয়েবল করে দাও দ্বিঘাতে, ঠিক আছে? এটা বুঝতে পারলে তো? এভাবেও হবে ওভাবেও হবে, ঠিক আছে? ওটাও ঠিক, কোনের মধ্যে কোনো কিছু ভুল নেই। এইসব ভাবে কেটে দিলে তো হবে না, প্রশ্ন করতে হবে, বলবে যে এক চল, উকিল বলবে যে না বলা আছে এক চল, উকিলকে তখন জিজ্ঞেস করতে হবে তুমি বোঝো এক চল দুই চল, তাহলে তুমি দ্বিঘাত সমীকরণটা সমাধান করো। তুমি আর্টস নিয়ে পড়ে ওই মুখস্থ করে তুমি ওকালতি পাস করেছো, তাহলে অঙ্ক করো, তাহলে কোয়াড্রেটিক, তাহলে কিউবিক করো। ম্যাথামেটিক্স অত সোজা জিনিস না। ও বলবে যে এক চল বলা ছিল, মানে সব ঠিক আছে, করেছে অঙ্কটা, এটাই অনেক বড় ব্যাপার, এক চল দুই চলের কোনো ব্যাপার না। দেখো, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, ব্যাস এই লাইনটা পড়ে থেমে যাও। যে এককের ঘরের অঙ্ক, প্রথমে এখানে লিখতে হবে একক, আর এখানে লিখবে হচ্ছে দশক। তাহলে বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে এককের ঘরের অঙ্ক b ধরলাম, দশকের ঘরের অঙ্ক b - 3 করে দিলাম। দশকের ঘরের অঙ্ক বলেছে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাই তো? b আর b - 3, তাহলে সংখ্যাটা কত? এবার এখানে বলেছে সংখ্যাটা থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। অঙ্ক দুটোর গুণফল বলতে তোমাকে একক ইনটু দশক করতে বলেছে, একক ইনটু দশক কত হয় বলো? একক ইনটু দশক গুণ করলে কত হবে? b ইনটু b - 3 হবে তো? হ্যাঁ, বলেছে এটা অঙ্ক দুটির গুণফল। এবার এটা সংখ্যা থেকে বিয়োগ করতে বলেছে, তাহলে সংখ্যাটা কত? সংখ্যা কি করে বার করবে? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো, সংখ্যা বার করতে গেলে স্থানীয় মান দরকার। ছোটবেলায় স্থানীয় মান পড়েছো তো, ওইটা না ক্লাস 4 শেখানো হয়, তার দিয়ে অনেকে গুলিয়ে ফেলে, দিয়ে তারপরে 10 বলছে যে কি করে আমরা সংখ্যাটা গঠন করব সেটা তো বুঝতে পারি না, ঠিক আছে? এতে না অনেক স্যার বিরক্ত হয়, কারণ স্যার এটা এক্সপেক্ট করে যে অন্তত লোকের স্থানীয় মানটা মনে থাকে। এই জন্য আমরা যেখানে করেছি আমাদের ওই একবারই দেখিয়ে দিয়েছিল, ঠিক আছে? বলেছিল স্থানীয় মান মনে আছে তো, বলছে হাত তুলেছে, বলেছে হ্যাঁ স্যার মনে আছে, বলে আচ্ছা ঠিক আছে এটা হয়ে যাবে, ধরে পরেরটা এরকম করে দেখি অঙ্ক শেষ, এরকম করে অঙ্ক শেষ। মানে যেই স্টুডেন্ট বললো যে স্থানীয় মান মনে আছে তো, সবাইকে জিজ্ঞেস করলো, দিয়ে বলে হ্যাঁ মনে আছে স্থানীয় মান, দিয়ে তখন স্যার বললো আচ্ছা ঠিক আছে তাহলে এটা হয়ে গেল, এরকম করে চলে আসবে। স্থানীয় মান দেখো, স্থানীয় মান মানে কি? এককের স্থানীয় মান কত? 1। দশকের স্থানীয় মান কত? 10। তো ব্যাস দশকের ঘরের অঙ্কটাকে 10 দিয়ে গুণ করো, আর তার সঙ্গে এককের ঘরের অঙ্কটাকে 1 দিয়ে গুণ করো, মানে b কে 1 দিয়ে গুণ করলে b হয়, দিয়ে কত হবে? 10b - 30 প্লাস b, তাই তো? তাহলে কত? 11b - 30, এই যে এটা হচ্ছে তোমার সংখ্যাটা, ঠিক আছে? হ্যাঁ, 10b - 30 প্লাস মানে 11b - 30, ঠিক আছে? এবারে এই 11b - 30 এই সংখ্যাটা থেকে অঙ্ক দুটোর গুণফল বাদ দিলে মানে b ইনটু b - 3, তাই তো? এই যে এটা সংখ্যাটা থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, তাই তো? এটা তোমাকে করতে দিয়েছে, ঠিক আছে? অঙ্ক দুটোর গুণফল b ইনটু b - 3, তাই তো? এককের হচ্ছে b, দশকের b - 3 গুণ করলে b ইনটু b - 3 হয়, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তাহলে কত হলো? 11b - 30 - b²
মাইনাস ইন্টু মাইনাসে প্লাস 3b, ঠিক আছে, ইকুয়াল টু 15। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে কি করবে, প্রথমে আগে যোগ করে নাও। 11 20 থেকে 3b যোগ করলে কত, 14b, 14b মাইনাস b স্কয়ার মাইনাস 30, এগুলো সব এদিকে ছিল তো, ডান দিকের যা আছে জিনিস এদিকে নিয়ে চলে আসবে, সব মাল ডান দিকের জিনিস বাঁ দিকে চলে যাবে, যা যা থাকবে, ঠিক আছে, বাঁ দিকে চলে গেল। আচ্ছা এবারে b স্কয়ারটাকে আগে দিয়ে দাও, তার কারণ পাওয়ারে জানো তো 210 এইভাবে লিখতে হবে, জানো তো, ঠিক আছে, আগে প্রথম দিন বলে দিয়েছিলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, তাহলে মাইনাস b স্কয়ার প্লাস 14b মাইনাস 45, 30 15 45 ইকুয়াল টু 0, ঠিক আছে, মাইনাস কমন নিয়ে নেবে, b স্কয়ার মাইনাস কমন নিলে প্লাস কে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস, আচ্ছা আবার মাইনাস কে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস, তাই তো, চিহ্নের ভাগ। আচ্ছা তাহলে এটা এখানে কি হলো, তাহলে শেষ পর্যন্ত b স্কয়ার মাইনাস 14b প্লাস 45 ইকুয়াল টু 0, ঠিক আছে, এবার 45 থেকে 14 বানাও, 45 থেকে 14 বানাও, সিম্পল ব্যাপার, 5 আর 9 14 হলো, কোনো রকম গন্ডগোল পাকাবে না, একদম এখান থেকে ওই 45টা দেখে আর ভাবতে বসো না, এটা 45টা লিখবে, এটাকে ভাগ করবে, যে কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক 5 হলে তাকে আগে 5 দিয়ে ভাগ করবে, তাহলে জিনিসটা পেয়ে যাবে, চোখে দেখবে, কোনটা জিনিস দেখে না হক চকিয়ে গেলে হবে না, ওই স্টুডেন্টরা হক চকিয়ে করে। আমি ক্যালকুলেশন কেন দেখাই জানো তো, কারণ আমি এরকম প্রচুর স্টুডেন্ট দেখেছি, বলে যে বুঝতে পেরেছি দিয়ে ক্যালকুলেশনটা পারে না, কিছু না, আমি জানি যে এরকম সব ধরনের মানে সব লেভেলের স্টুডেন্ট আছে, মানে টপ লেভেল থেকে লো লেভেল থেকে টপ লেভেল স্টুডেন্ট আছে, কিছু না কিছু জায়গায় গন্ডগোল করবে, ঠিক আছে, এবং মোস্ট অফ দা প্রবলেম হচ্ছে ক্যালকুলেশন হয়, কারণ ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথমেটিক্স দেন ইউ নিড টু ক্যালকুলেট ইট, আদারওয়াইজ তুমি তো ভ্যালু বার করতে পারবে না। তো ইট ইজ নট ওভার আনটিল ইট ইজ ওভার, যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ শেষ হয় না, ঠিক আছে, তাই অলওয়েজ ক্যালকুলেশনটা ফোকাস করতে হবে। তাহলে b স্কয়ার 14 এর জায়গায় 9 প্লাস 5 লিখলাম, ঠিক আছে, b প্লাস 45 ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে এটা কত হলো, b স্কয়ার মাইনাস 9b মাইনাস 5b প্লাস 45 ইকুয়াল টু 0, তাই তো, এখান থেকে কি কমন গেলাম, এখান থেকে b কমন নেব, কি পড়ে থাকবে, b মাইনাস 9, তাই তো, বলো 5b আর 45 থেকে কি কমন যাবে, কি আছে, তুমি চোখে কি দেখতে পাচ্ছ, দুটো জিনিসের মধ্যে কি কমন আছে বলো, এই বলো, এই দুটোর মধ্যে কি চোখে দেখতে পাচ্ছ বলো, 5 দেখতে পাচ্ছ তো, ব্যাস ওটাই কমন নিয়ে নাও, যেটা চোখে দেখতে পাচ্ছ, 5 কমন নিলে b থেকে 5 কমন না মানে b পড়ে থাকবে, আর 45 থেকে 5 কমন না মানে তো 45 কে 5 দিয়ে ভাগ করা, 45 কে 5 অলরেডি তুমি ভাগ করে দিয়েছো এখানে 9, আর সাইন কি হবে, প্লাস কে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস, ঠিক আছে, একদম সবকটা স্টেপ বলে দিলাম, চিহ্নের ভাগও হবে সংখ্যার ভাগও হবে, ঠিক আছে, দুটোই করতে হবে। তাহলে এটা কত হলো, b মাইনাস 5 আর এদিকে b মাইনাস 9, ঠিক আছে, ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে কি হবে, b মাইনাস 5 ইকুয়াল টু যদি 0 হয়, b ইকুয়াল টু হবে হচ্ছে 5, আর b মাইনাস 9 ইকুয়াল টু যদি 0 হয়, b ইকুয়াল টু হবে হচ্ছে 9, ঠিক আছে। আচ্ছা এবারে যদি b ইকুয়াল টু যদি 9 হয়, ঠিক আছে, b মানে একক, এককের ঘরের অঙ্ক যদি 9 হয়, তাহলে দশক কত হবে, দশক বলেছে 3 কম, তাহলে দশক হবে হচ্ছে 6, ঠিক আছে, দশক যদি 6 হয় তাহলে সংখ্যাটা হবে 69, ঠিক আছে। আবার b যদি 5 হয়, ঠিক আছে, তাহলে একক হয়ে গেল 5, তাই তো, বুঝতে পারলে, 6টা কি করলো, 9 মাইনাস 3, এই যে এককের থেকে তো দশক 3 কম, এককের ঘরের অঙ্ক যদি 9 হয়, 9 থেকে 3 কমালে কি হবে, 6, বোঝা গেল, যেখানে আটকাবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, ওই চেপে রেখে দেবে না, চেপে রাখলে মুশকিল হবে, তখন চাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দশক কত হবে, দশক হবে হচ্ছে 2, 5 থেকে 3 কমালে 2, একক থেকে তো 3 কমাতে হবে, তাহলে সংখ্যাটা কত হবে, দশক 2 আর একক 5 মানে 25, ঠিক আছে। এবার মিলিয়ে নাও, তাহলে 25, এবার 25 ধরে এগো, 25 কে কি করতে বলেছে, বলেছে 25 থেকে 2 ইন্টু 5 মাইনাস করতে, তো দিয়ে তো 15ই হয় গো, তাই না, 25 মাইনাস 10 করতে বলেছে, তাই যে সংখ্যা অঙ্ক দুটির গুণফল, সংখ্যাটা থেকে অঙ্ক দুটির গুণফল মাইনাস করতে বলেছে, তো আবার 69, দেখেছো, এ দেখো 69 থেকে 6 9 54 বাদ মানে 15ই তো থাকলো, এ দেখো কম্বিনেশনে মিলছে, তাহলে 69 আর 25 দুটোই হবে, ঠিক আছে, দুটোই আছে তো ওখানে, ঠিক করে আছে, দশকের ঘরের অঙ্ক 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। হ্যাঁ ওরকমই হবে, ঠিকই আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম পেলাম, আছে। 6 আর 2 একবার করে 9 5 এরকম
এই যে 6 বা 2 আর 9 বা 5, তাই তো আছে, তাই তো, এই যে 6 বা 2 9 বা 5। ঠিক। বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ। একক, দশক, শতক, শতকের স্থানীয় মান তাহলে কত হবে? শতকের স্থানীয় মান কত হয় বলো? 100। হ্যাঁ, তাহলে স্থানীয় মান বার করতে দেরি হয়ে যায়। তো তোমরা মিলিয়ন বিলিয়নের কনসেপ্ট পড়েছো? পড়নি? তাহলে একটা নাম্বারকে ধরো, আমি বললাম যে আমার মোবাইল নাম্বারটা এটা, আমার মোবাইল নাম্বারটাকে পড়তে পারবে? যে নাম্বারটাকে পড়তে পারবে ইন্টারন্যাশনাল স্কেলে পড়তে হবে, ইন্টারন্যাশনাল 8388647790। আমার মোবাইল নাম্বারটাকে পড়ায় অঙ্কে, পড়ায় কি করে ইন্টারন্যাশনালে কি হয় জানো? 3টে ঘর পর পর কমা হয়, জানো তো? হ্যাঁ, 3টে ঘর পর কমা। এটা হচ্ছে একক, দশক, শতক, এটা হচ্ছে থাউজেন্ডের ঘর মানে কে, এটা মিলিয়নের ঘর মানে এম, আর এটা বিলিয়নের ঘর মানে কোটি। তাহলে 8 বিলিয়ন, ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যাটা হবে 8 বিলিয়ন 389 মিলিয়ন 864,000 মানে কে 790, এভাবে সংখ্যা করতে হয়। মিলিয়ন বিলিয়নের কনসেপ্ট, ঠিক আছে? মিলিয়ন বিলিয়ন, বিলিয়ন কথার মানে বিলিয়ন, মিলিয়ন বিলিয়ন মানে হচ্ছে এরকম 100 কোটি, মানে এরকম হচ্ছে বিলিয়ন, 1 বিলিয়ন, ঠিক আছে? 1 বিলিয়ন কিরকম দেখতে হবে? এক হবে, এরকম একটা কমা, এরকম একটা কমা, আবার এরকম একটা কমা, এই যে এটা হচ্ছে 1 বিলিয়ন, ঠিক আছে? 100 কোটি হলে 100 কোটিতে 9টা সংখ্যা থাকে, ঠিক আছে? কোটিতে 7টা সংখ্যা থাকে। কোটিতে আমরা চলে যাবো না তো, কোটি তো ইন্ডিয়ান সিস্টেম, ক্রোড়, এখানে বিলিয়ন হবে। কোটি লেখার সময় দুটো করে কমা যাবে, মানে কোটি এভাবে লিখবে। আবার যদি তুমি এরকম 9টা এরকম দাও, এরকম দাও, এরকম দাও, তোমাকে এরকম লিখতে হবে। প্রথমে 3টে লিখলে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, এই যে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এইভাবে লিখতে হবে, বুঝলে? কিভাবে তুমি লিখবে ইন্ডিয়ান সিস্টেমে 3টে, ইন্টারন্যাশনালের প্রথমে 3টেই হবে, তারপরে 3টে করে যাবে। আর ইন্ডিয়ান সিস্টেম হচ্ছে প্রথমে 3টে হবে, তারপরে দুটো করে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম। রোমান নিউমেরাল জানো না, ইন্ডিয়ান সিস্টেম জানো না, এগুলো তোমাদের হচ্ছে ঠিকঠাক করে যখন ক্লাস উঠে গেছে একটা পরীক্ষা তুমি পেয়ে, ধরো তুমি একটা অঙ্কে 75 পেলে 100তে, দিয়ে সব ধরো 5 থেকে 6 উঠে গেলে, কোনো মানে দিতে পারে 5 এর অর্ধেক জিনিস ভুলে গেলে, ঠিক আছে? এরকম করতে হয়, জানো তো? এরকম করতে কি হয়, যখন উপরে উঠবে তখন আস্তে আস্তে জ্ঞানটা কমতে থাকে। এদিকে টপিক তো ডিফিকাল্ট, টিচার এক্সপেক্ট করবে যে ইউ মাস্ট নো, বুঝতে পারলে? এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? যত যা গ্যাপ থাকবে সেগুলো করে নিতে হবে, ঠিক আছে? তাহলে নাম্বার কিরকম করে পড়ে বুঝতে পারছো? অলওয়েজ ইন্টারন্যাশনাল সিস্টেমে যাবে, মিলিয়ন বিলিয়নের কনসেপ্ট। এবার এটা তো এখন না তোমাদের সিলেবাসে নাই, এগুলো বোঝাতে 2-3 দিন সময় লাগে। এগুলো সব একটা আলাদা আলাদা চ্যাপ্টার। তারপরে যে রোমান নিউমেরাল পড়তে পারো? রোমান নাম্বার জানো তো? এই যে এটাও তো রোমান নাম্বার, এই যে ধরো 1 2, এই যে ভি লেখা আছে, ভি, এটা তো রোমান নিউমেরাল। রোমান নিউমেরালে যে কোনো নাম্বার লেখা যায়। 1 লাখকে রোমান নিউমেরাল কি লিখবে? 1 লাখ, ধরো এরকম লেখা আছে 1 লাখ, 5টা শূন্য আছে, ঠিক আছে? 1 লাখে এই যে কি লিখবে? 1 লাখ, সি মানে হচ্ছে 100, তাকে 1000 দিয়ে গুণ করলে 100,000, ঠিক আছে? মানে হ্যাঁ, মানে সি মানে হচ্ছে এখানে 100, আর বার মানে হচ্ছে ইনটু 1000, ঠিক আছে? ইনটু 1000, তার মানে হয়ে যাবে হচ্ছে সি বার। এই যে সি বার মানে হচ্ছে 1 লাখ রোমান নিউমেরালে, সি মানে হচ্ছে 100, ঠিক আছে? এরকম। এবার আমাদের হচ্ছে, আমি অ্যাজ এ টিচার কি একদম মানে কি বলবো, 1 থেকে তো শুরু না, মোটামুটি 4 থেকে সিলেবাস স্টার্ট। তার আগে পর্যন্ত সে হাসি ছোট ঠাট্টা এমনি থাকে। এই 4 থেকে 12 পর্যন্ত সব আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ? কিছু এখানে ভুলে যাওয়া যাবে না, চর্চাও হয়, মনে রাখতে হয়। তাই জন্য 4 থেকে কোনো কিছু ভোলা যাবে না, তাই জন্য সব রকম কনসেপ্ট মাথায় রাখতে হয়। হঠাৎ করে কোনো স্টুডেন্ট বললো যে স্যার কনগ্রুয়েন্স কি হবে, সর্বসমতা মাথায় রাখতে হচ্ছে, এরকম করে হবে, এবং সেটা স্টুডেন্টকে বোঝাতেও পারতে হবে। তো তোমরা শিখেছো তো সর্বসমতা? হ্যাঁ, কিন্তু ঠিকঠাক করে শেখোনি, তাই তোমার বলতে হবে না সর্বসমতা। আচ্ছা, বাহু এস শিখেছো তো সর্বসমতা? আচ্ছা, বাহু মানে কি? একটা ত্রিভুজের 3টে বাহু, একটা ত্রিভুজের 3টে বাহুর সঙ্গে সমান, তাই তো? একবারে বুঝিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, আরেকটা কি শিখেছো? এস শিখেছো তো? এই মালটা কি ভালো করে দেখো, দুটো এস এর মাঝে একটা এ আছে তো, এ দেখো এরকম একটা ট্রায়াঙ্গেল, এরকম একটা ট্রায়াঙ্গেল, দুটো এস, এইটা ইকুয়াল এটা ইকুয়াল এটা, দুটো এস ইকুয়াল করে নিলাম, মাঝের অ্যাঙ্গেলটা হবে এ। এই যে এস এ এস মানে একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যেকার কোণ
আরেকটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যকার কোণ সমান হলে এটা এরকম করে হবে, ঠিক আছে? এস এ এস লেখা আছে মানে দুটো এস এর মাঝে এ থাকবে, ঠিক আছে? পরেরটার নাম কি? পরেরটার নাম হচ্ছে এ এস এ, মানে একটা সাইডে দুদিকে দুটো অ্যাঙ্গেল থাকবে, এই যে এইটা, আবার আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল এইটা, ঠিক আছে? এই সাইডটা এই সাইডটা সমান, এই দুটো অ্যাঙ্গেল সমান হলেই কিন্তু সর্বসম হবে, কারণ একটা সাইডে দুদিকে দুটো অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে? আর একটা নাম হচ্ছে আর এইচ এস, মানে রাইট হ্যান্ড, এই যে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, এটাকে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে একটা সাইড, ঠিক আছে? এটা হচ্ছে সাইড মানে এস, আর এটা হচ্ছে এইচ মানে আর এইচ এস মানে হাইপোটেনিউস মানে অতিভুজ, মানে একটা ত্রিভুজের সমকোণ, অতিভুজ এবং যে কোনো একটা বাহু অপর একটা ত্রিভুজের সমকোণ এবং অতিভুজের সমান হলে ত্রিভুজ দুটো সর্বসমান্তরাল থাকবে। এরকম করে জিনিসটা বুঝেছো যে এস এস মানে কি, যে দুটো এস এর মাঝে এ, আর এ এস এ মানে হচ্ছে এই দুটো নিয়ে লোকের কনফিউশন হয় যে একটা এস এর দুদিকে দুটো অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? এটা জানতে জিনিসটা? না না, এখন এই দুটো যে কনসেপ্টটা বোঝালাম এই ছবিটা জানতে? এবার বলো, এরকম করে শেখনি তো, ওই জন্যই ভুলে গেছে। যদি এইভাবে স্যার বলতো যে এস এ এস মানে এই দুটো এস এর মাঝে এ থাকবে, আর এ এস এ মানে একটা এস এর দুদিকে দুটো এ থাকবে, এই জায়গাটা বোঝনি তো? তোমাদের এমনি মুখস্থ করতে বলেছে যে এ এস এ উল্টো পাল্টা যা খুশি একটা বলে দিল, ঠিক আছে? হ্যাঁ, এটা কি এ কি করে হচ্ছে বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে বোঝানোর টেকনিকটা জানতে হবে, নাহলে হবে না। একটা অঙ্ক বুঝিয়ে দেওয়া তো সোজা না, এরকম বহু অঙ্ক আছে। ওই জন্য না আমাদের যে আমি যে সব অঙ্ক প্র্যাকটিস করি ভালো হয়েছে, ওগুলো আমাকে স্টুডেন্টদের বোঝাতে হয় না, ওগুলো হল আর নাইটে অনেক ডিফিকাল্ট ম্যাথ, ওগুলো আমাদের জন্য, ওগুলো না অধিকাংশ স্টুডেন্ট বুঝবে না। ওই জন্য বোঝানোর জন্য সিলেবাসে একটা অঙ্ক দেওয়া থাকে। তোমাদের কিরকম বলো তো? তোমাদের একটা সিলেবাস বানিয়ে দিয়েছে, মিডিয়াম সাইজের অঙ্ক দেওয়া আছে, মানে ডিফিকাল্ট গুলো হচ্ছে মিডিয়াম, সেগুলো খুব ডিফিকাল্ট, পরীক্ষায় 90% মডারেট অঙ্ক আসবে মানে ইজি। এবার যে স্টুডেন্ট ভুল করবে তার নম্বর কাটা যাবে, আদারওয়াইজ 100 পাওয়া কোনো ব্যাপার না। এইভাবে তোমাদের ডিজাইন মানে কনস্ট্রাক্ট করা হয়েছে। এই ডিজাইনের উপরে যদি কোনোদিন চ্যালেঞ্জ নাও, সেই চ্যালেঞ্জটা ফার্স্ট হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স মেইন এক্সামিনেশন, তখন হচ্ছে মেইন চ্যালেঞ্জ, যখন তোমাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, তখন আর ডিজাইনের মতো থাকবে না। ডিজাইন পর্যন্ত 12 পর্যন্ত মোটামুটি ডিজাইনে আছে, মানে 11 মানে 10 পর্যন্ত ডিজাইন আছে, 11 এ উঠলেই এবারে হ্যাঁ 11 এ কি ডিজাইন না, ডিজাইন আছে বাট হায়ার ডিজাইন আছে, তোমাকে তোমার থিংকিং এবিলিটি অনেক বাড়াতে হবে, বুঝতে পারলে? এইভাবে জিনিসটা কথা। জিওমেট্রি বোঝানো তো সোজা না, বলে যে জিওমেট্রিতে সবার দুর্বলতা, আরে জিওমেট্রিতে কিছু নেই, জিওমেট্রি তোমাকে ক্লুটা ভাবতে হবে, ক্লু দেবে, সেই ক্লুটা ভাবতে হবে, বুঝে সেদিনই যাবে যেদিন লোককে বোঝাতে পারবে। আর তোমাকে এদিকে সর্বসমতা ক্লাস 8 এ আছে, 7 8 এ, তখন তো সর্বসমতা ক্লাস 8 এর ম্যাথস বোঝাতে পারলে তুমি পারবে না, কারণ ওই স্টুডেন্টরা যদি জিজ্ঞেস করে তুমি আটকে যাবে, কারণ তোমার তো কনসেপ্টটা ক্লিয়ার নেই। তুমিও তখন ওকে বলবে যে এটা এরকম করে হয়, কিন্তু অরিজিনালি দেখলে তো জিনিসটা কি করে হচ্ছে, এইটা ক্লাসেও বলে না। আরে এই জায়গাটাই আসল, এ এস এ মানে দুটো এর মাঝে একটা সাইড আছে, মানে একটা বাহুর দুদিকে যে দুটো কোণ উৎপন্ন হয়, কোন ত্রিভুজের এরকম ফর্মেশন হলে আরেকটা ত্রিভুজেও সেম ফর্মেশন হতে হবে, যদি না হয় তাহলে সর্বসম হবে না, ঠিক আছে? আর এস মানে কি, দুটো বাহুর মধ্যেকার কোণ, দুটো বাহু লাগবে একটা কোণ বানাতে, ওটা ইকুয়াল হতে হবে। তো একবারে বুঝিয়ে দেওয়া যায় এগুলো। আচ্ছা এবার দেখো 7 এরটা দেখো, দেখো কি লেখা আছে, বলেছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটো নল আছে, দুটো নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 9 মিনিটে পূর্ণ হয়। নল দুটি পুরো একদম মানে খোলা থাকলে, ঠিক আছে, মানে একটা জায়গায় মানে নল খোলা থাকলে। আচ্ছা এবার যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, আলাদাভাবে, তাহলে চৌবাচ্চা ভর্তি করতে একটা নল ওপর নলের থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চা কত সময় পূর্ণ করবে? বেসিক্যালি এই কনসেপ্টটা 8 এর কনসেপ্ট, কারণ এখানে সময় আর কার্য, ঠিক আছে, জানো তো সময় আর কার্য, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। এবারে তোমাকে ঐকিক নিয়মে যেতে হবে, তাহলে একটা নল আরেকটা নলের থেকে 5 মিনিট বেশি নেয়, তাই তো? তাহলে এখানে লিখতে হবে প্রথম নল, ঠিক আছে? এটা কিভাবে যাবে দেখো, প্রথম নল কত করে?
মনে করি প্রথম নল বি মিনিটে ভর্তি করে, ঠিক আছে? প্রথম নল সময় লাগে হচ্ছে বি মিনিট, তাই তো? আর দ্বিতীয় নল কি করে, একটা নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়, মানে বি প্লাস 5 মিনিট নেয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথম নল মানে ফার্স্ট লিখলাম পাইপ, নল মানে পাইপ, চৌবাচ্চা ইংরেজি হচ্ছে সিস্টার্ন, পাইপ এন্ড সিস্টার্ন, আর যেখান থেকে হয় সেটা হচ্ছে রিজার্ভার, ঠিক আছে? রিজার্ভার, রিজার্ভার মান জানো? RESERVOIR, রিজার্ভার, ঠিক আছে? পাইপ এন্ড সিস্টার্ন, নল ও চৌবাচ্চার অঙ্ক পাইপ এন্ড সিস্টার্ন বলে, ঠিক আছে? তাহলে প্রথম পাইপে কি হয়, তাহলে প্রথম পাইপটা কি করে, প্রথম ফার্স্ট লিখলাম, দেখতে পেয়েছো? তাহলে বি মিনিটে ভর্তি করে এক অংশ, তো 1 মিনিটে ভর্তি করবে কত অংশ, 1/b অংশ, তাই তো? আচ্ছা দ্বিতীয় নল বি প্লাস 5 মিনিটে ভর্তি করে এক অংশ, তো সমগ্র চৌবাচ্চা মানে এক অংশ, তো তাহলে 1 মিনিটে ভর্তি করবে 1/b প্লাস 5 অংশ, তো আচ্ছা তোমাকে ক্লু কি দিয়েছে যে চৌবাচ্চা দুটো একসঙ্গে খোলা থাকবে, তাহলে ওরা দুজনে 1 মিনিটে কত ভর্তি করবে, দুজনে একসঙ্গে 1 মিনিটে কত ভর্তি করবে, 1 মিনিটে এ করে 1/b অংশ আর ও করে 1/b প্লাস 5 অংশ, তাই দুজনে একসঙ্গে কাজ করছে, তো এত অংশ, তাই তো? 1 মিনিটে ভর্তি করবে, তার মানে b ইনটু b প্লাস 5 হচ্ছে এলসিএম, b কে b দিয়ে ভাগ করলে b প্লাস 5 থাকবে, তাই তো? তাই তো? b ইনটু b প্লাস 5 কে b দিয়ে ভাগ করলে b প্লাস 5 পড়ে থাকবে, তো আবার b, আবার বলো, এই যে b ইনটু b প্লাস 5, b ইনটু b প্লাস 5, একে যদি b প্লাস 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত পড়ে থাকবে, b পড়ে থাকবে, তো বোঝা গেল? এই যে b প্লাস 5 কেটে গেল, ঠিক আছে? চোখে দেখবে ভালো করে, তাহলে কি থাকছে b, তাহলে এখানে কত হচ্ছে বলো, 2b প্লাস 5 বাই b ইনটু b প্লাস 5 অংশ, তাই তো? এবার উল্টে দাও, বলেছে এত মিনিটে ভর্তি করে বলেছে, তাই তো? ওরা চৌবাচ্চা দুজনে ভর্তি করতে 11.1 মিনিট সময় লাগে, কিন্তু এখানে 1 মিনিটে দাও, তাহলে এটাকে উল্টে দেবে, এটাকে এবার উল্টে দাও, এই দেখো উল্টে দাও মানে এটাকে এদিকে নিয়ে চলে আসা, এই দেখো 2b প্লাস 5 ইনটু b প্লাস 5, এত অংশ ভর্তি করে 1 মিনিটে, তো তাই তো? উল্টে দিলে তো এটাই দাঁড়ায় সম্পর্কটা, 1 মিনিটে যদি এত অংশ ভর্তি করে তার মানে এত অংশ ভর্তি করে 1 মিনিটে, তাহলে এক অংশ ভর্তি করতে কত সময় নেবে, উল্টে যাবে, তো এবারে উল্টে দাও, b ইনটু b প্লাস 5 বাই 2b প্লাস 5, তাই তো? হ্যাঁ এটা তো উল্টে যাবে, তো উল্টে যাবে না অনন্যক, তো উপরটা নিচে নিচেরটা উপরে চলে যাবে, দেখতে পাচ্ছ? তাহলে এত মিনিটে ভর্তি করে, তাই তো? এক অংশ, সেটাই তো দেওয়া আছে, এটা মানেই তো 11.1 দেওয়া আছে, তাই তো? 11.1, এটাও 11.1 পাশে মিনিট লেখা আছে, দেখো মিনিট, তাই তো? এক অংশ ভর্তি করতে 11.1 মিনিট সময় নেয়, তাই তো? এখানে এক অংশ ভর্তি করতে এত মিনিট সময় নেয়, তাহলে কি হলো, b ইনটু b প্লাস 5 বাই 2b প্লাস 5 ইকুয়াল টু 11.1 মানে 9 11 99 আর 1 100/9, তাই হচ্ছে, তো হ্যাঁ তাই তো? এটা জানো তো কিরকম করে করতে হয়, এই যে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে, মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার করতে হবে, তাই তো? ইমপ্রপার মানে অপ্রকৃত, আর প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে প্রপার ফ্র্যাকশন, কিন্তু প্রকৃত ভগ্নাংশের মধ্যে ব্যাপার আছে, যদি 5 এর 10 হয়, নিচে যদি 10 100 1000 থাকে ওগুলোকে ডেসিমেল ফ্র্যাকশন বলে, আর যদি এরকম হয় যে 5 এর 6 এর 7, এটাকে বলা হচ্ছে ভালগার ফ্র্যাকশন, ঠিক আছে? মানে যেটা ডেসিমেল ফ্র্যাকশন নয়, ভালগার ফ্র্যাকশন বলে। এরকম অনেক ছোটখাটো জিনিস আছে, ছোটখাটো জিনিস কিছুই না, যেটাই তুমি জানবে না সেটাই জানবে তোমার জন্য ডিফিকাল্ট, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার দেখো এরকম করে এরকম হয়, আমি এরকম 10 11 এর 11 12 এর স্টুডেন্ট পড়েছি, 10 এর স্টুডেন্ট পড়েছি, যারা ক্লাস 5 এর অঙ্ক পারে না, এরকম হয়, 5 এর অঙ্ক পাচ্ছে না, কারণ আছে 5 এর অঙ্কটা পাচ্ছে না, তার কারণ কনসেপ্টটা ভুলে গেছে বা কনসেপ্টটা বোঝেইনি, বা হয়তো কোনো একটা স্যার মানে বুঝিয়েছে অন্যরকম ভাবে, হয়তো স্যার নিজের মতো করে বুঝিয়েছে, স্টুডেন্ট সাইকোলজিটা দেখেনি, ঠিক আছে? এরকম অনেক কারণ হতে পারে, কিন্তু যেই কারণই হোক
যদি 100টা কারণই হয়ে থাকে তার রেজাল্ট কি, সে অঙ্কটা পারলো না। এটাই দাঁড়ালো দিনের শেষে যে একটা ক্লাস 10 এর স্টুডেন্ট একটা 5 এর অঙ্ক পাচ্ছে না, অথচ তার বুদ্ধিমত্তা প্রায় 100 গুণ বেড়েছে। একটা 5 এর স্টুডেন্টের হাইট একটা 10 এর স্টুডেন্টের হাইট এত বড়, আবার হাইট বেড়ে যাচ্ছে, বুদ্ধি কমে গেলে তো হবে না, ঠিক আছে? তাহলে বুদ্ধিমত্তা কিন্তু অনেক বেশি, মানে তোমাদের ব্রেন কিন্তু মোটামুটি সব ডেভেলপ হয়ে গেছে 95%। এরপরে মানে বুদ্ধি কিন্তু আর এরপরে আর বাড়বে না। মানে এই যে বুদ্ধি কিন্তু আমি ধরো আমার সঙ্গে তোমার 15 বছর ডিফারেন্স বয়সে, এরকম ভেবো না যে এই আগামী 15 বছর তোমার বুদ্ধি এরকম করে বাড়তে থাকবে। আমারও বুদ্ধিও 90% 95% 15তেই হয়ে গেছিল, আর 18তে 100 কমপ্লিট, তারপর আর বুদ্ধি বাড়েনি, যা আছে অ্যাপ্লিকেশন। বুঝতে পারলে ব্যাপারটা? তাই চাইলে একটা ক্লাস 10 এর স্টুডেন্ট একটা 50 বছরের লোকও চেস খেলা হারিয়ে দিতে পারে, কারণ বুদ্ধির পার্থক্য নেই। বুদ্ধি আর বাড়েনি, ওই লোকটা বয়স 50 বলে ওর বুদ্ধি বাড়েনি, হ্যাঁ ওর অভিজ্ঞতা আছে বেশি, কিন্তু বুদ্ধি না। আর বুদ্ধি ভালো কাজ করলে অভিজ্ঞতা হারিয়ে দেওয়া যায়। অভিজ্ঞতায় বুদ্ধিরই একটা জিনিস, ও বুদ্ধি খেলাবে, এও বুদ্ধি খেলাবে, যে ভালো খেলাবে সে জিতবে, এটাও ঠিক তাই। একটা ম্যাথামেটিক্স যত ভালো বুঝবে, তাহলে এবার এটাকে ওপরটা তুমি করে নাও, এই যে কি হলো বি স্কোয়ার প্লাস 5b এদিকে আছে, তাই তো, আর এদিকে 2b প্লাস 5 এখানে আছে, তাহলে 100/9 এরকম আছে তো। হ্যাঁ, কি হবে এরপরে বলো? এরপরে কি হবে? এরপরে কোনাকুনি গুণ হবে, মানে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে কোনাকুনি গুণ হয়ে কি হবে? এদিকে দেখো, ভালো করে দেখো, এই যে বি স্কোয়ার প্লাস 5b লিখে নিলে, তাকে কি দিয়ে গুণ করবে বলো? 9 দিয়ে তো, আচ্ছা। আর 2b প্লাস 5 কে কি দিয়ে গুণ করবে বলো? 100 দিয়ে। 100 ইন্টু 2b প্লাস 5, তাই তো কোনাকুনি। আচ্ছা, তাহলে হচ্ছে 9b স্কোয়ার প্লাস 45b 5 9 45 ইকুয়াল টু 200b প্লাস 500, তাই তো? তাহলে 9b স্কোয়ার প্লাস 45b মাইনাস 200b মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে? 9b স্কোয়ার মাইনাস 155b হয়, জানো তো 200টা বড় আছে, মাইনাসে আছে, 200 থেকে 145 বাদ দিলে 155 হয়, মাইনাস 500 ইকুয়াল টু 0। এই হচ্ছে কেস দাঁড়িয়ে গেল, ঠিক আছে? এবার তোমাকে এটাকে কি করতে হবে বুঝতে পেরেছো তো? 500 কে কেন ভাঙতে হবে? 500 কে ভাঙতে হবে, 9 কেও ভাঙতে হবে। এই যে 9 কে ভেঙে তুমি 3 আর 3 এর বেশি কিছু করতে পারবে না, তাই তো? আর এদিকে 500 কে ভাঙো কি দিয়ে? 5 দিয়ে ভাগ করলে 100, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, আবার 5 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, ব্যাস, এর থেকে বেশি কিছু ভাঙতে পারবে না। এবার দেখো কি হচ্ছে, 155 করতে হবে। বলো কি করে করবে? বলো কি করবে? এ দেখো 5 আর 5 এ 25 নাও, নিলে? বাকি কি আছে? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 ইন্টু 9 180 আসছে? কি আসছে? 180, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি জিজ্ঞেস করে যে 180টা কি করে আনলাম, এখানে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। 9 ইন্টু 500 কত হয়? এরকম মানলে কি 4500 হয় তো? 4500 হয় তো? এখান থেকে 450 সুদে নিয়ে নাও, ঠিক আছে? দেখো 18 দিয়ে ভাগ করলে 25 হয়, ঠিক আছে? হ্যাঁ, 25 18 তো দিয়ে একটা 0 এর মধ্যে লাগিয়ে দেবে, দেখো এখানে একটা 0 লাগবে, এখানে 0 লাগবে, এলো এবারে কনসেপ্টটা বোঝা গেল? প্রথমে 450 করবে, 400 প্রথমে তুমি 450 লিখলে, দেখো 450 লিখেছো, 5 দিয়ে ভাগ করলে 90, 5 দিয়ে ভাগ করলে 18, তাই তো? হ্যাঁ, হলো তো? 25 18 এই বন্ধ করতে হবে তো, এই 0টা এখানে একটা লাগাও, এইটা এখানে একটা লাগিয়ে দাও, এবার দেখো শেখালাম প্রসেসটা। এটা কিন্তু বলে দিতে পারতাম যে এরকম করেই করতে হবে। এই প্রসেসটা ভালো তো?
বোঝার জন্য। ব্যাস সব কিছু আমি কিভাবে বের করলাম যেভাবে তোমাকে দেখালাম আমি ওভাবেই বের করেছি। এই প্রসেসটা স্কুলে শেখাবে না, ঠিক আছে? এই প্রসেসটা বলবে না, বলবে এরকম করে নিতে, ঠিক আছে? এরকম করে দেখা তো মুশকিল। এটা শিখলে তো এখন ব্যাপারটা কিরকম করে লাগাবে এটা বোঝা গেল। আচ্ছা এই জিনিসগুলোকে কি বলে বলো তো? এগুলোকে বলা হচ্ছে পাইরো টেকনিক। এই যে পাইরো টেকনিক মানে স্পেশাল টেকনিক, পাইরো টেকনিক। পাইরো টেকনিক দিয়ে সব কিছু করা যায়। পাইরো টেকনিকটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বেসিক্যালি ক্যালকুলেশন, এবার দেখেছো ক্যালকুলেশন পার্টটা আমি বেশি ফোকাস করি কেন? কারণ ক্যালকুলেশন ছাড়া তো ম্যাথস করতে হবে না। সে তুমি বোঝো আর যাই বোঝো, লোকে তো বুঝলো না যে তুমি বুঝেছো কিনা। লোকে তখনই বুঝবে তুমি যখন নামাবে পুরোপুরি, তাই তো? নামালেই বোঝা যাবে বুঝেছো কিনা, ঠিক আছে? আচ্ছা এই দেখো 180 মাইনাস 25 বি মাইনাস 500, ঠিক আছে? আচ্ছা এটা মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস, তাই তো? কি কমন যাবে বলো? 9 বি কমন যাবে, তাই তো? কারণ এখানে বি আছে। 180 কে 9 দিয়ে ভাগ করলে তো 20, এই যে তুমি ওখানে করেছো, তাই তো? হ্যাঁ 25 কমন যাবে, এই যে দুখানে এখানে 25 আছে তো, বি মাইনাস 20, ঠিক আছে? তাহলে এখানে কত থাকছে? 9b প্লাস 25 আর তার সঙ্গে থাকছে হচ্ছে বি মাইনাস 20 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে বি মাইনাস 20 ইকুয়াল টু যদি 0 হয়, বি ইকুয়াল টু 20 হবে। একটা 20 বেরিয়ে গেল। আবার এদিকে 9b প্লাস 25 ইকুয়াল টু যদি 0 হয়, তাই তো? তাহলে 9b ইকুয়াল টু কত? মাইনাস 25, ঠিক আছে? আর করার দরকার নাই। বি ইকুয়াল টু মাইনাস 25/9 লেস দ্যান 0, সময় ঋণাত্মক হবে না, ঠিক আছে? তাহলে প্রথম নল 20 মিনিটে ভর্তি করে, 20 মিনিট লেখা আছে। আর প্রথম নল ফার্স্ট নল হচ্ছে 20 মিনিটে ভর্তি করবে, 20 মিনিট লাগাবে। আর সেকেন্ড নল করবে 25 মিনিটে ভর্তি করবে, তাই তো? নল দুটো একসঙ্গে খোলা থাকলে এভাবে ভর্তি করে দেবে, তাই তো? বোঝা গেল? আচ্ছা এটা কিরকম করে আসবে বুঝতে পারলে তো? আর নাহলে এরকম করে ভুলে গেলে কিন্তু টাইম লাগবে, কিন্তু আনতে হবে। এটা মনে রাখবে যে এই টেকনিকগুলো খেয়াল করবে। এসব হচ্ছে প্র্যাকটিস করতে করতে। এই অঙ্ক এমন ভাবে চিনে রাখতে হবে না, মানে এরকম ব্যাপারটা যে তুমি কোশ্চেন পেপারটা যখন তুমি দেখবে না হাতে, মানে কোশ্চেন পেপারটা যখন হাতে দেবে প্রথম 5 মিনিটের মধ্যে যেন টোটালটা পড়ে নিয়ে যেন চোখ সেট হয়ে যায়। মানে আমার এটা করতেই হয়ে গেল যে আচ্ছা এরকম করে হলে এরকম হবে। মানে আমি যখন সমীকরণটা গঠন করছি তখনই কিন্তু সমাধান ভেতরে চলে আসবে। এবার এটা এরকম করে এটা মাইনাস হয়ে যাবে, নাহলে কিন্তু টাইম লাগবে। তাই জন্য একটা অঙ্ক 4 থেকে 5 বার, মানে ইট ইজ অ্যাডভাইসেবল টু প্র্যাকটিস এনি কাইন্ড অফ প্রবলেম সলভিং ম্যাথমেটিক্স ফর 5 to 6 টাইমস। যেটা এটা তোমার তখন সাবকনসিয়াস মেমোরিতে মাইন্ডে হয়ে যাবে। সাবকনসিয়াস মাইন্ডটা কি জিনিস? মানে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার মানে মাথায় তখন এমনি ম্যাথমেটিক্স ফিজিক্স ছাড়া অন্য কিছু কাজ করে না। ওই সময় যদি কোনো একটা ম্যাথমেটিক্স হয় তাহলে আমাদের মাইন্ডটা কাজ করবে, এবং তখন আমি কিন্তু মাসেল মেমোরি ইউজ করব। মানে ভাববো কম, অতীতের অভিজ্ঞতা বেশি কাজে লাগাবো। বোঝা গেল ব্যাপারটা? আস্তে আস্তে ভাবনাটা তৈরি হবে 10 মিনিট 15 মিনিট পর, সে ওয়ার্ম আপ যাকে বলে, ঠিক আছে? তাই সাবকনসিয়াস মাইন্ডকে রেডি করো। সাবকনসিয়াস মাইন্ডকে রেডি করলে তোমার যদি ঘুম এসে যায় না, তুমি মানে ঘুমের মানে ধরো ঘুম এসে গেল, মানে একটু মানে ডিজিনেস ফিল করলে, তাহলে কিন্তু তুমি অঙ্কটা করে দেবে, বিকজ এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে আছে। আর অন্য লোক বলবে যে মাথায় লাগছে, মাথায় চাপ হচ্ছে, মাথায় লাগছে না, তুমি পারো না। তাই যে পারবে সে সাবকনসিয়াস মাইন্ডে ওটা করে দেবে। তাই কেউ যদি বলে যে আমার মাথায় লাগছে বলে আমি অঙ্ক করতে পারছি না, মানে এরকম না যে মাথায় লাগছে বলে ওর প্রবলেম হচ্ছে, অঙ্কটা পারবে না করতে। বোঝা গেল? তার কারণ ওটা মেমোরিতে নেই। তাই জন্য সাবকনসিয়াস মাইন্ডকে রেডি রাখতে হবে, ঠিক আছে? দেখো ভালো করে এই ডেটটা পড়ো। লেখা আছে পড়না আর পীযূষ কোনো একটা কাজ একত্রে 4 দিনে শেষ করে। আলাদা আলাদা ভাবে কাজ করলে পড়নার যে সময় লাগবে পীযূষের 6 দিন বেশি লাগবে। তাহলে এখানে মেয়েটার নাম হচ্ছে পড়নার এ দিন লাগে, আর ছেলেটার নাম হচ্ছে পীযূষ, ঠিক আছে? পীযূষ, তাই তো? পীযূষের লাগে হচ্ছে a প্লাস 6 দিন, তাই তো? পীযূষের 6 দিন বেশি লাগবে, ঠিক আছে? হ্যাঁ এরকম করো, ঠিক আছে? পড়নার অ্যাকচুয়ালি ছেলেদেরই কম সময় লাগে, যাই হোক পড়নার যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগবে।
কিছু কিছু কাজ এমন হয় যেখানে মাসেল পাওয়ার ইনভলভ, সেখানে ইকুয়ালিটি কাজ করে না। একবার একটা কোম্পানি কি করেছিল, বলেছিল যে আমাদের 25টা লেবার লাগবে, লেবার, ঠিক আছে, 25টা লোক লাগবে বলেছে একটা কাজ করতে। তখন একটা মহিলা প্রশ্ন করেছিল, কেন আপনাদের কি ওম্যান ছাড়া হবে না, মানে ওম্যান নিয়োগ করলে কি হয়, মানে ওম্যানদের আপনি এমপ্লয়েড করবেন না কেন? তো যখন কাজটাই সেরকম, দিয়ে মহিলাটা বলছে যে কি এমন কাজ মেয়েরা করতে পারে না, মেয়েরা সব করতে পারে। দিয়ে বললাম ঠিক আছে তাহলে আপনি 25টা মেয়ে নিয়ে চলে আসুন। দিয়ে পরের দিন 25টা মেয়ে গেছে, এটা একটা গল্প, মানে কিন্তু খুব বাস্তব গল্প। পরের দিন 25টা মেয়ে গেছে, দিয়ে দেখছে 50খানা ট্রাক রাখা আছে, ট্রাকে এক একটা ট্রাকের মধ্যে 160টা করে সিমেন্টের বস্তা, এগুলো নামাতে হবে। এবার বলো মেয়েদের দ্বারা সম্ভব এই কাজটা করা? তুমি সত্যি কথা বলো, সিমেন্টের বস্তা নামাতে হবে, কিন্তু একটা সিমেন্টের বস্তা 4টে মেয়ে এরকম ধরলো নামাতে পারবে না, ওঠাতেই পারবে না তুমি বস্তাটা। আবার সেম বস্তা একটা লোক এরকম পিঠে করে নিয়ে চলে যাবে। কেন? কারণ এখন বলো যে কেন, কারণ তোমাদের যে ছেলেদের যে শীত দাঁড়াটা আছে না, স্পাইনটা, সে হাড়গুলো 32 গুণ শক্তিশালী, ক্যালসিয়াম পার্সেন্টেজ 32 গুণ বেশি প্রায়। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এবার এই কাজটা তো করতে পারবে না, এই কাজটা তো মেয়েরা করতে পারবে না, এটা তো সত্যি কথা। যে ওরা আনলোড করতে পারবে, সে মানে কতগুলো বস্তা তাহলে বোঝো, এক একটা মানে 8000 বস্তা আছে, তাহলে 160 500 80, এদিকে 2 শূন্য, 8000 বস্তা আছে, ওটাতেই পারবে না। ওই জন্য বলছে ছেলেই লাগবে। তার জন্য জিনিসগুলো বুঝতে হবে, সব জিনিসের জায়গায় ওই বেশি বুদ্ধি খরচ করলে হয় না, বাস্তব বলে একটা ব্যাপার থাকে, তো কি কাজ সেটা বুঝতে হবে। তাহলে ইকুয়ালিটি সব জায়গায় চলে না, ইকুয়ালিটি আছে, ইকুয়ালিটি অবশ্যই ইম্পর্টেন্ট। এখন যদি বলে যে একটা ফাইটার জেট চালানো, মেয়ে চালাতে পারবে, ছেলে চালাতে পারবে, এটা মেশিনের কাজ, যে ভালো কন্ট্রোল করতে পারবে, কিন্তু যেখানে আমার স্ট্রেংথ লাগে সেটা তো হবে না, স্ট্রেংথ জিনিসটা আলাদা। তাহলে আছে দেখো, এবার দেখো পড়না, তাহলে লেখা আছে 6 দিন বেশি হয়, তাহলে ইউনিট বসিয়ে না, দিন, এটাও দিন, তাই তো। এবার হচ্ছে পড়না, পড়না তাহলে কি করে, এ দিনে করে 1 অংশ, তাই তো, একদিন কাজ করলে 1/a অংশ করবে একদিনে, তাই তো। আর পীযুষ কি করবে বলো, a প্লাস 6 দিনে করে 1 অংশ, একদিনে করে 1/a প্লাস 6 অংশ। তো এবার ওরা দুজনে একসঙ্গে কাজ করবে বলেছে, ঠিক আছে, যে একসঙ্গে কাজ করলো, ঠিক আছে। তাহলে একসঙ্গে একদিনে কত করে, একদিন কাজ করলে একদিনে এত অংশ কাজ করলো তো একসঙ্গে, তাহলে কত হচ্ছে a ইন্টু a প্লাস 6, a দিয়ে ভাগ করলে a প্লাস 6 থাকে, a প্লাস 6 দিয়ে ভাগ করলে a থাকবে, তাই তো। বোঝা গেল এখানটা, a দিয়ে ভাগ করলে a প্লাস 6 থাকবে, এই যে a ইন্টু a প্লাস 6, এটাকে a দিয়ে ভাগ করা হচ্ছে, মানে a প্লাস 6 এই পার্টটা থাকবে, আবার a প্লাস 6 আছে আরেকটা হর, এই পার্টটা দিয়ে ভাগ করলে a পরে থাকবে, উপরে দুটোই এক আছে, তাহলে কত হলো 2a প্লাস 6 বাই a ইন্টু a প্লাস 6 অংশ, তাই তো। তাহলে এত অংশ একদিনে করবে তো, উল্টো করে নাও, সমগ্র কাজ তো 1 অংশ, তাই তো। কারণ এখানে কত দিনে করবে বলেছে, ভালো করে ইউনিটটা বুঝতে হবে, কত দিনে, তাহলে দিন বের করতে হবে, তাই দিনটা ওদিকে থাকবে, তাই জন্য এত অংশ করে একদিন, তাই তো। এখন এটাকে কেন ঘোরাচ্ছি, তার কারণটা হচ্ছে এটা আগের অঙ্কে যেটা বললাম, যে দিন বলেছে পড়নার পীযুষ একসঙ্গে কাজটা 4 দিনে করবে, তাহলে দিনটা এদিকে থাকবে, তাই দিনটাকে, অথচ দিনটা প্রথমে বাঁ দিকে ছিল, এখন দিনটাকে ডান দিকে আনতে হবে, কারণ দিনটা এদিকে বেরোবে, তাই তো। এই অংশটাকে দিয়ে করতে হবে, কারণ তো সমগ্র কাজ হচ্ছে 1 অংশ, অংশটাকে এদিকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে 1 অংশ কতদিনে করবে, উল্টে যাবে এটা, a ইন্টু a প্লাস 6 বাই 2a প্লাস 6, তাই তো, এত দিনে করবে। তাহলে বলেছে টোটাল কাজ করতে কতদিন সময় লাগবে, 4 দিন, তাই তো। তার মানে কি দাঁড়ালো, a ইন্টু a প্লাস 6 বাই 2a প্লাস 6 ইকুয়াল টু 4 বেরোলো, তাই তো। তাহলে এবার তোমাকে কৌণিক গুণ করতে হবে, a ইন্টু a প্লাস 6 কে গুণ করলে a স্কোয়ার প্লাস 6a, ঠিক আছে, 4 দিয়ে গুণ করলে 8a প্লাস 24 4 6, তাই তো, 4 দিয়ে গুণ করা হলো, 2a কে 4 দিয়ে গুণ করলে 8a, 4 2 8, আর
6 4 24, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কত হলো a স্কয়ার প্লাস 6a মাইনাস 8a সরি মাইনাস 8a মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। a স্কয়ার মাইনাস 2a, ঠিক আছে, প্লাস 6a মাইনাস 8a আছে, ঠিক আছে, মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে 24 থেকে কি করতে হবে, 2 করতে হবে, বলো। 12 মাইনাস 2 তো 10 হয়, 4 6 24, ভালো করে দেখো, ঠিক আছে। হ্যাঁ 4 6 24 তো, তাহলে 6 মাইনাস 4a মাইনাস 24 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে a স্কয়ার মাইনাস 6a প্লাস 4a মাইনাস 24 ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো এটা হলো তো, তাহলে a কমন নেবে a মাইনাস 6, তাই তো। এই দুটো থেকে কি কমন যাবে বলো, কি দেখতে পাচ্ছ, 4 বোঝা যাচ্ছে, 4 কমন, আচ্ছা প্লাস 4 কমন নিলে a মাইনাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে হচ্ছে a প্লাস 4 আর a মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে a প্লাস 4 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু মাইনাস 4, দিন কোনোদিন ঋণাত্মক হয় না, তাই তো। আর a মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু 6 হয়ে যাবে, ঠিক আছে। a ইকুয়াল টু 6, তাহলে পড়ানোর 6 দিন সময় লাগে, মানে পড়ানোর 6 দিন সময় লাগে, তাই তো। আর পিজুসের লাগে হচ্ছে 6 প্লাস 6 মানে 12 দিন লাগবে, তাই তো। বোঝা গেল কনসেপ্ট? আচ্ছা আরেকটা দেখে নাও, হয়ে যাবে। ডেটটা খেয়াল করো, আজকের ম্যাথগুলো আগের দিনের থেকে ডিফিকাল্ট ছিল, বাড়িতে গিয়ে দেখবে এটা, হ্যাঁ সন্ধ্যাবেলা টাইম করে দেখে নেবে, হ্যাঁ। দেখো ওই জন্য ভিডিও করা থাকে। দেখো কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে প্রতি ডজনে 30 টাকা আরো 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে প্রতি ডজন কলমের মূল্য কত? প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা, তাই তো। তাহলে কি হবে বলো, তাই করো। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, তাহলে এখানে ডজন, তাহলে 1 ডজন মানে হচ্ছে 12টা, তাই তো, ঠিক আছে। হ্যাঁ এবার এরকম করতে হবে, দেখো ভালো করে বোঝো, ঠিক আছে। প্রতি ডজন পরে ধরবো 12টা কলমের মূল্য, তাহলে প্রতি ডজনে 6 টাকা কমলে, ঠিক আছে। তাহলে এবারে এখানে 1 ডজন টাকা বি ছিল, বি টাকা 1 ডজন কলমের মূল্য, ঠিক আছে, বি টাকা, বুঝতে পারলে। হ্যাঁ প্রতি ডজন কলমের মূল্য 2 টাকা লিখলাম, 1 ডজনের দাম 2 টাকা, 2 টাকা লিখলাম তো। আচ্ছা খুব ভালো। এবার দেখো তাহলে 12টা, এখানে কি বলেছে 30 টাকায় 3টে কলম, ঠিক আছে। আবার বলেছে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে, মানে ডজনে 6 টাকা কমলে, তাহলে এখানে আবার বি মাইনাস 6 করতে হবে, তাই তো। তাহলে এবার দেখো বলেছে 30 টাকায় 3টে কলম বেশি পাওয়া যাবে, তাহলে এবার এরকম করতে হবে, জিনিসটা এরকম, বি টাকায় কটা কলম পাওয়া যাবে, বি টাকায় 12টা কলম পাওয়া যাবে, তো 12টা কলম ধরতে হবে সবার আগে, কারণ এখানে 3টে কলম বলে দিয়েছে, যেই লিখেছে 3টে কলম বেশি পাওয়া যাবে তখনই ডজন ইকুয়াল টু 12টা করে নিতে হবে, তখন আর ডজন রাখতে পারবে না, মানে অঙ্কটা অ্যান্সার ডজনে বেরোবে কিন্তু হিসাবে 12 করে নিতে হবে, কারণ 3টে কলম, 3কে ডজন কি করতে হবে, 1-এর 4 ডজন করতে হবে, 1-এর 4 ডজন করে যায় অঙ্কটা, ভগ্নাংশ করতে হবে, কনসেপ্ট ডিফিকাল্ট হয়ে যাবে, চোখ আরো ভালো কনসেন্ট্রেট করতে হবে, দরকার নেই ফালতু মাথায় চাপ দিয়ে, যেটা দরকার নেই, ঠিক আছে, বুঝতে পারলে। এক্সট্রা কোনো জিনিস করবে না, ততটাই করবে যতটা ম্যাথসের জন্য দরকার,
ওর বেশি ভেবে লাভ নেই। এটাকে এখন ওই তিনটে কলম মানে 12 মানে এক ডজন, তাহলে 3 মানে 1 এর 4 ডজন, এসব করার দরকার নেই, ঠিক আছে, কিছু করার দরকার নেই। বি টাকায় 12টা কলম পাচ্ছিল তো, তাহলে 1 টাকায় কটা কলম পাবে? 12 বাই বিটা বলেছে 30 টাকা বলেছে তো, 30 টাকায় কটা কলম পাবে? তাহলে 12 বাই বি ইন্টু 30 তো, এই যে তাহলে 360 বাই বিটা কলম পাবে তো, এতটা কলম পেয়ে গেলে, এতখানা কলম পেয়ে গেলে, ঠিক আছে। এখন কলমের দাম কমিয়ে দিল, এখন বি মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টা কলম, তাই তো? হ্যাঁ, এখন পাওয়া যায় 12টা কলম, তাই তো? 1 টাকায় কটা কলম পাওয়া যাবে? 12 বাই বি মাইনাস 6 তো, ঠিক আছে, তাহলে 30 টাকায় কটা পাওয়া যাবে? 30 ইন্টু 12 বাই বি মাইনাস 6, বোঝা গেল? কারণ এখানে 30 টাকা এখন দিয়েছে তো, 30 টাকা করতে গেলে বুঝতে পেরেছো, অঙ্কে দেওয়া আছে 30 টাকায় 3টে কলম বেশি পাওয়া যাবে, কারণ দাম কমলে তো কলম বেশি পাওয়া যাবে, কতটা তাই, দাম কমলে বেশি পাওয়া যাবে। তাহলে কত হচ্ছে? 360 বাই বি মাইনাস 6টা কলম পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে আগের থেকে এখন বেশি কলম পাওয়া যেত তো, কোন ভগ্নাংশটা বড় বলো? ওটা 360 বাই বি। এটা বড়, ভালো করে একটু দেখো, বি মাইনাস 6 আছে, হর কম আছে গো। ও হ্যাঁ, হ্যাঁ বলুন। না তো বলেনি তো, সাউন্ডে করে দেবো, সাউন্ডে পেন দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। এদের বি কম আছে তো, এটা তো কম হবে, এটা ছোট হবে না, এই মানে কোনটা বড় হবে? এটা তো বড় হবে তো, এই যে হর কমে গেল, হর কমে যাচ্ছে, দেখো হর কম আছে, বি মাইনাস 6 মানে তো কম, হর কম হলে তো ভগ্নাংশের মান বেড়ে যাবে, তাহলে এটা তো বড় হবে, বোঝা গেল? হর কম আছে 360 বাই, এটা গ্রেটার দেন 360 বি, এটা বড়, কারণ এখানে হর কম আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 360 বাই বি মাইনাস 6 হলো, বোঝা গেল? ঠিক আছে, এইটা ছোট হবে, মানে এটা মানে হর যদি ছোট হয়ে যায়, হর এখানে ছোট তো, ভগ্নাংশের মান বেড়ে গেল তো, এই যে 10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে তো 5 পাবো, আর 10 কে 5 দিয়ে ভাগ করলে তো 2 পাবো, এই যে দুইটা ছোট বাচ্চার থেকে ভগ্নাংশের মান বড়, তাই তো? তাহলে এটা আগে বসবে, তাহলে এখানে আমার ইকুয়েশন কি হবে, যে এটা মাইনাস এটা ইকুয়াল টু কত হবে? 3, 3টে কলম বেশি পাওয়া যাচ্ছিল তো, হ্যাঁ, 1 ডজনে 6 টাকা কমলে কলমে 3টে কলম বেশি পাওয়া যাচ্ছিল, এই এটা, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা কত হবে? এলসিএম করলে b ইনটু b মাইনাস 6 হবে তো। আচ্ছা, তাহলে এখানে কত হলো? এখানে কাটলে b মাইনাস 6 চলে গেল, মানে 360 b হলো, আবার এখানে b টা কেটে যাবে, 360 ইনটু b মাইনাস 6 হবে, এটা কি একবারে করতে যায় না, ইকুয়াল টু 3, ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটা তাহলে কি হবে? এই দেখো 360 বি মাইনাস আবার 360 বি, তাই তো, প্লাস 360 ইন্টু 6, 6 36 216 মানে 2160 হয়ে গেল, বাই বি স্কোয়ার মাইনাস 6 বি ইকুয়াল টু 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত দাঁড়ালো? এবারে 360 বি কেটে গেল তো, প্লাস মাইনাস, এই জায়গাটা বুঝতে পারলো তো, ইকুয়েশনটা, কনসেপ্টটা বুঝতে পেরেছো? তাহলে এখন 2160 বাই বি স্কোয়ার মাইনাস 6b ইকুয়াল টু 3/1, তাই তো? এই জায়গাটা বোঝাতে পারলাম তো, যে হর কমে গেলে ভগ্নাংশের মান বেড়ে যাবে, একই লব থাকলে, লবটা তো একই থাকছে, লবে তো 360ই থাকছে, ঠিক আছে। এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করতে হবে। এটা কেটে যাবে 3 দিয়ে, হ্যাঁ, এটা 720 হবে, তাই তো? 3 দিয়ে দেখো, 3 72 216 হয়, 3 7 21 আর 3 2 6, ঠিক আছে।
তাহলে দেখো, তাহলে বি স্কোয়ার মাইনাস 6b ইকুয়াল টু 720 আসছে, মাইনাস করে ইকুয়াল টু 0 করে নেওয়া যেতে পারে। হলো তো? এলাটা বোঝা গেল? দেখিয়ে দিলাম, ভিডিও আছে বলে বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে এটা কত হলো? 720 থেকে 6 করতে হয়, বলো। 720 72 নাও, 3 দিয়ে ভাগ করে দাও, 24, জিরোটা এখান থেকে লাগিয়ে নাও, 30 30 24, সেম প্রসেস। ওই যে 4500 প্রসেসটা যেটা দেখালাম, হয়তো প্রসেসটা বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে কত হলো? তাহলে বি স্কোয়ার মাইনাস এদিকে কত হলো? 30 মাইনাস 24 বি মাইনাস 720 ইকুয়াল টু 0। এটা কত হচ্ছে? বি স্কোয়ার মাইনাস 30b প্লাস 24b মাইনাস 720 ইকুয়াল টু 0। ঠিক আছে, বি কমন গেলে 30 থাকছে, তাই তো? আবার এখানে 24 দিয়ে ভাগ করলে বি পড়ে থাকলো, 720 কে 24 দিয়ে ভাগ করলে 30, তাই তো? হলো? তাহলে কি পড়ে থাকলো বলো? বি প্লাস 24 আর এদিকে বি মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে বি প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 24, ঠিক আছে? আর বি মাইনাস 30 ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু হচ্ছে 30। আমি মাইনাস 24টা নেব না, কারণ কোনো জিনিসের দাম সংখ্যা এগুলো ঋণাত্মক হয় না, ঠিক আছে? তাহলে হচ্ছে এক ডজন কলমের দাম 30 টাকা বলেছে তো, এই যে বি টাকা ধরা হয়েছে, তাহলে এক ডজনের দাম হচ্ছে 30 টাকা। 30 টাকা, এখান থেকে আরেকটা অঙ্ক দিয়ে দিতে পারে, তাহলে প্রতিটা কলমের দাম কত? প্রতিটা কলমের দাম হচ্ছে 30 কে 12 দিয়ে ভাগ করলে 2.5 টাকা, তাই তো হয়? বা 30 এক ডজন মানে 12টা কলমের দাম 30 টাকা হলে একটা কলমের দাম 30 ভাজিত 12 মানে 2.5। এই যে 3 দিয়ে ভাগ করলে 4, 3 দিয়ে ভাগ করলে 10, 5 2 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে ভাগ করলে 2, 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5 মানে 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা? পরের দিন শর্ট কোশ্চেন গুলো হবে, শর্ট কোশ্চেন গুলো খুব ইজি, এগুলো কিছু নাই, ঠিক আছে? আগে বলে দেবো। আচ্ছা।